ডিয়ার আইফল ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ ওসমান রোমেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি। আজকে একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি বাংলা নাটক, সিনেমা, ওটিটি এবং বিজ্ঞাপন সব প্ল্যাটফর্মে দুর্দান্ত গতিতে অভিনয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন এবং তার কাজ যতই আমরা দেখছি এবং আমরা দর্শকরা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আসুন পরিচয় করিয়ে দিই তার সাথে। তিনি হলেন ইমতিয়াজ বর্ষণ। বর্ষণ ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বশেষ আপনার সিনেমাটার নাম কি ৪৯ বাতাস ছিল? না, সর্বশেষ আমার সিনেমাটার নাম হলো ওরা সাতজন। আচ্ছা আচ্ছা। ওরা সাতজন, যেটা রিলিজ হতে ছিল ২০২৩ সালে। আর এমনি তো ওটিটিতে কাজ করে যাচ্ছি, কিন্তু ফুল ফিচার ফিল্ম আমার আসবে এই ২৫শে অগাস্টে, যেটার নাম হলো একটি রাজনৈতিক আলাপ জরুরি। এটা কিসের প্রেক্ষাপটের উপরে? আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে? এইটা খানিকটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপরেই। এটা বিশেষ করে জুলাইয়ের আন্দোলন, তার পরবর্তী সময়, তার প্রিভিয়াস হিস্ট্রি, এসব মিলেই একটা পলিটিক্যাল ফিল্ম হলো একটি রাজনৈতিক আলাপ জরুরি। কারণ জুলাই আন্দোলনটা তো আমাদের একটা বড় আন্দোলন, বিশাল আন্দোলন, যেখানে অনেক ছাত্ররা প্রাণ দিয়েছেন এবং সম্প্রতি আপনার একটা বিমান দুর্ঘটনা ঘটলো, জেট বিমান স্কুলের উপরে পড়ে গেল, সেটাও একটা মর্মান্তিক ঘটনা। তো এটা রিলিজ হওয়ার সম্ভাবনা কবে আছে? আমাদের দেশ ও জাতির জন্য খুবই শোকাবহ একটা ঘটনা যে উত্তরায় মাইলস্টোন স্কুলে আমাদের এয়ারফোর্সের একটা জেট প্লেন ক্র্যাশ করেছে। ওখানে যিনি পাইলট ছিলেন উনি বের হতে পেরেছিলেন, কিন্তু উনিও আসলে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারেনি। সেই সাথে যে স্কুলে ওটা ক্র্যাশ করেছে, ওখানে বেশ কিছু ছাত্র, শিক্ষিকা এবং আশেপাশের কয়েকজন নিহত হয়েছে এবং অনেকেই দগ্ধ হয়েছেন, যারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। আমি আশা করছি যারা দগ্ধ হয়েছেন তারা সর্বোত্তম রাষ্ট্রীয় সেবা পাবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর ছবিটির ব্যাপারে যদি জিজ্ঞেস করতে চাই, কারা এতে অভিনয় করেছে, বা গল্পটা জুলাই কেন্দ্রিক যদিও, কারা এতে অভিনয় করেছে, কবে বের হতে পারে? এটা ডিরেক্টর, প্রডিউসার সকলের ইচ্ছা আছে যে অগস্টে ছবিটা রিলিজ করার। সময়টা খুবই অল্প, কিন্তু আমাদের ছবির কাজ শেষ। ছবি এখন রিলিজ দেওয়ার পর্যায়ে আমরা চলে গেছি অলমোস্ট। পোস্টের শেষের দিকের কিছু কাজ বাকি, এবং আমরা আশা করছি যে জুলাইয়ের শেষে এইটা সেন্সর হয়ে যাবে। তারপরে আসলে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে কখন ছবিটা রিলিজ হবে। কিন্তু আমরা এতটুকু আশা করতে পারি যে ছবিটা অগাস্টে রিলিজ হতে যাচ্ছে। একটা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে ছবিটা বেরোচ্ছে। এমনি আমরা আপনাকে পুরোপুরি কমার্শিয়াল হিরো হিসেবে কবে দেখতে পারবো, বা আপনার প্রস্তুতিটা কেমন? দেখুন, আমরা যে ধরনের সিনেমাতেই কাজ করি না কেন, কমার্শিয়াল সিনেমা বলতে আপনি হয়তো ফর্মুলা ছবি, যেগুলোতে ফর্মুলা টাইপ ছবি, যেগুলো আমরা রেগুলার কমার্শিয়াল ছবি বলি, হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের ছবি তো আমার কাজ করতে কোনো আপত্তি নেই। আমি ওই ধরনের ছবিতেও কাজ করতে চাই। কিন্তু আমি যে সমস্ত ডিরেক্টরের ছবিতে কাজ করি, ওরা যে কারণে ছবিটা বানান তাও মানুষকে দেখানোর উদ্দেশ্যেই বানান। ওই ছবিটাও গুলো যে কমার্শিয়াল না, একেবারে তাও নয়। তো সেক্ষেত্রে আমি বলবো আমিও কমার্শিয়াল ছবিতেই কাজ করি। সব ছবি আসলে বাণিজ্যিক উদ্দেশ্যেই বানানো হয়, দর্শকদের উদ্দেশ্যেই বানানো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেগুলো বলছেন হয়তো সময় হলে দেখতে পাবেন। আর ওটিটিতে আপনার সামনের কাজগুলো কি কি? সামনে একটা কাজ আসছে, যেটা হইচইতে আসবে, যেটা ডিরেক্টর হলো ভিকি জাহেদ। তো ওইটা নিয়ে আর কিছু বলতে চায় না, যখন আসবে তখন দেখতে পাবেন। এটার কাজ ইতিমধ্যেই শেষ। আপনারা তো অনেক কাজ করেন, এর মধ্যে কিছু প্রিয় নাটক থাকে, মানে নিজের ভালো লাগা, এরকম দু একটি নাটকের নাম যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, ইউটিউবে গিয়ে দেখতে পাবে। ওইভাবে আসলে ঠিক সবগুলো কাজেই তো নিজের সবগুলো কাজেই ভালো লাগে তা না। তার মতো বিশেষ কিছু কাজ তো অবশ্যই, যেটা কাজ করে তৃপ্তি পেয়েছি বা যেটা কাজ করে অনেক সমাদৃত হয়েছি, তেমন একটা কাজ হলো ওটিটিতে পাবেন, যেটা হইচইতে গেলে আপনি পাবেন কাইজার। এই গল্পটা করে আমার অনেক ভালো লেগেছে, এবং এটা কাইজারের ব্যারিস্টার চরিত্রটা করে আমারকে অনেকেই চিনেছে। এই কাজটা একটা ভালো কাজ। যদি কেউ
ওয়েব সিরিজ দেখতে আগ্রহী হন, তারা হইচইতে গেলে কাইজার সিরিজটা দেখতে পাবেন। এবং এটা বেশ প্রশংসিত হয়েছে দর্শক মনে। দর্শক মনে বেশ প্রশংসিত হয়েছে। হইচইতে আমার আরো একটা কাজ আছে যেটা নাম হলো 16.5। ওটাও একটা থ্রিলার মিস্ট্রি, ওটাও হইচইতে গেলে দেখতে পাবেন। 16.5 ওটাও একটা ওয়েব সিরিজ, দারুণ একটা ওয়েব সিরিজ। এই দুটো কাজ আমার অনেক পছন্দের। চিটাগাং থেকে পার্থ ভাই, তানভীর, নাসির ভাই বা আরো অনেকে, ইরফান সাজ্জাদ, আরো অনেক শিল্পী এখন আমরা দেখতে পাই চিটাগাং শহর থেকে এসেছে। চিটাগাং শহর থেকে এসে ঢাকাতে এসে কি কোনো মঞ্চ নাটক করেছেন বা প্রতিবন্ধকতা বা স্ট্রাগল টাইম ছিল? আমি মঞ্চের কাজ করেছি আমি চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা। তো আমার শেখার জায়গা, মঞ্চে থিয়েটারের শেখার জায়গাগুলো আমার চট্টগ্রামেই। আমি যতদিন করছি ততদিনই শিখেছি। ঢাকায় এসে আসলে আমার থিয়েটার করা হয়নি সেভাবে। চেষ্টা করেছিলাম, কারণ আসলে যেই সময়টা আমার এদিকে দিতে হয় সেই সময়টা আসলে থিয়েটারে দিলে দুই দিকেরই আসলে ব্যালেন্স করাটা একটু ইম্পসিবল হয়ে যায়। যখন আমি থিয়েটারের সময় দেবো একদম ডেডিকেটেডলি ওই সময়টাই দেবো। তো সেই কারণে আমি আসলে, যেহেতু আমার এখানে সময়টা অনেক বেশি দিতে হয়, তো ঢাকায় আসলে ওইভাবে থিয়েটার আমার করা হয়নি। ঢাকায় আমি শুরুতে এসে যেটা করেছি, আমি পরিচালকের সহকারী হিসেবে কাজ শুরু করি। আমার প্রথম ডিরেক্টর হলো নুর আলম আতিক। আতিক ভাইয়ের টিমে আসলে একজন সহকারী পরিচালক হিসেবে আমার ঢাকাতে কাজ করা শুরু। এইভাবেই আমার কাজ। তারপর একটা সময় গিয়ে, যেহেতু আমার ইচ্ছাটা অভিনয়তেই ছিল, অভিনেতা হব সেটাই ইচ্ছে ছিল, তো একটা সময় গিয়ে আতিক ভাই আমাকে সুযোগ দেয় অভিনয় করার। তারপর আস্তে 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 আমি অভিনয়ের দিকেই ঝুঁকে পড়ি। ফাইনালি আমার যখন ফিল্মের ডাক আসে, ফিল্মের অডিশন দেওয়ার সুযোগ আসে, আমি অডিশন দিই। আমি আমার প্রথম 2টা ছবি অডিশন, প্রথম 3টা ছবি আমার অডিশন দিয়েই করা। তার মধ্যে 49 বাতাস প্রথম আমার মুক্তিপ্রাপ্ত ছবি। এই ছবিটার সাথে আমার অনেক ইমোশন জড়িত, অনেক সময় জড়িত, অনেক ভালোবাসা জড়িত। 2020 সালে রিলিজ হয় 49 বাতাস। তার পরের বছর রিলিজ হয় চন্দ্রাবতী কথা। এইটা একটা পিরিয়ডিক্যাল ফিল্ম, বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে করা একটা সিনেমা। সেটা রিলিজ হয় 21 সালে। তারপরে আমার ছবিটা ওরা 7 জন, ওটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছবি, সেটা মুক্তি পায় 23 সালে। আর ফাঁকে আমার ওটিটির কাজগুলো তো চলছেই। যা বলছিলেন, নুরুল আলম আতিক একজন গুণী নির্মাতা, ওনার সাথে আপনি অ্যাসিস্ট্যান্ট করেছেন, তো পরিচালনায় না আসে অভিনয় আসার শখটা কিভাবে হলো? যখন থেকে আমি মঞ্চে কাজ করা শুরু করি তখন থেকেই আসলে আমার অভিনয়কে আমি অনেক বেশি ভালোবাসতে শুরু করি আর কি, পছন্দ করা শুরু করি। তো আমি আসলে ঢাকা শহরে তো কেউ আমাকে চিনবে না। আমার আসলে অভিনেতা হিসেবে তো আমি দাবি করলে হবে না যে আমি অভিনয় করতে চাই, পারি বললেই তো আমাকে কেউ নিবে না। তো এটা একটা, আর প্রথমে এসে বসেও থাকা যায় না, একটা মিডিয়া রিলেটেড কিছু একটা। প্রথমে এসে আমাকে প্রথমেই যে সুযোগটা আসলে আতিক ভাই দিয়েছে ওনার সহকারী হিসেবে কাজ করার, এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। ওভাবেই আস্তে আস্তে কাজ করতে গিয়ে আমি অনেকে চিনেছি, জেনেছি। আতিক ভাইয়ের ওখানেই আমি আসলে অভিনয় করার সুযোগ পেয়েছি। সুকু আপা আছে মাতিবানে, সুকু আপার ওখানে, সুকু আপার অনেক সিরিয়ালে আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, অনেক টিভি নাটকে আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি সুকু আপাকেও কিছু কিছু কাজে, ওনার অনেক কাজে অ্যাসিস্ট করেছি। এইভাবেই আমার আসলে মিডিয়াতে আমার পথ চলাটা শুরু। যেহেতু আমার দিন শেষে একজন অভিনেতার আসলে শেষ গন্তব্য থাকে সিনেমা, তো সেই আমারও ইচ্ছে ছিল সিনেমাতে অভিনয় করা। যখন আমি অডিশন দেওয়ার শুরু করি, আমার প্রথম অডিশন নিয়ে আমি আসলে প্রথম ছবিতে এই সুযোগ পাই। সেই ছবিটার নাম হলো আলগা নঙ্গর, যেটা এখনো রিলিজ হয়নি। আমার দ্বিতীয় অডিশনের সুযোগ পাই আমি 49 বাতাসে, সেটা আমার রিলিজ হয়েছে। সেটা আমার প্রথম রিলিজ ছবি, 2020 সালে যেটা বলছিলাম রিলিজ পাই। ওই ছবিটা আমাকে আসলে, এখন যে আমি যে কাজগুলো করে যাচ্ছি, ওই ছবিটা আমাকে আসলে অনেক ইন্সপায়ার্ড করেছে আর কি। এই পথ ধরে আমার যাত্রা শুরু। 49 বাতাসে ছবিটাতে বেশ দুই একটা গান হিট করেছে, সম্ভবত যতটুকু জানি একটা অর্থহীনের গানও ছিল। অর্থহীনের গান না, এটা হলো অর্থহীনের ব্যান্ড লিডার, অর্থহীনের মেইন কি পার্সন, ফ্রন্ট ম্যান সুমন ভাই, যিনি বেইস বাবা নামে পরিচিত। সুমন ভাই আসলে একটা 49 বাতাসের একটা গান করেছেন। তো এই গানটার সুর আমার করা, এটা লিরিক্সটা লিখেছেন সুমন টিঙ্কু ভাই, আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন মাসুদ হাসান উজ্জ্বল ভাই, যিনি এই ছবির ডিরেক্টর। ওই ছবির একটা বিশেষ পাওয়া যায় এই 49 বাতাসে
গানটার শিরোনামা প্রথম, এবং আমাদের সুমন ভাই প্রথম ওই গান সিনেমাতে কোনো গান গেয়েছেন। লিরিকটা যেহেতু আপনার লেখা, তাহলে লিরিক আমার লেখা না, লিরিকটা হলো যার লেখা, ওনার নাম সুমন টিঙ্কু, সুরটা আমার করা। সুরটা আপনার করা। যাই হোক, লিরিক বা সুর যারা করেন তাদের গানটা মনে থাকে। আমরা শেষ করার আগে গানটা শুনবো, তার আগে আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে করার ইচ্ছা। আপনি যেহেতু তারুণ্য নির্ভর এই সময়ের একজন অভিনেতা, তো আমরা আশা করেছিলাম, আমরা যারা টুকটাক অভিনয় করি, আমি একটু অল্প স্বল্প অভিনয় করি, যে আপনাকে আমরা অভিনয় শিল্পীর সঙ্গে পাবো, নির্বাচনে আপনি দাঁড়াবেন, তারুণ্য নির্ভর একটা টিম পাবো। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আপনাদেরকে দাঁড়াতে দেখলাম না, এটা কেন? ব্যস্ততার কারণে কি? অভিনয় শিল্পী সংঘ তো একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং অনেক কাজ তাদেরকে করতে হয়। এটা আসলে ব্যস্ততা একটা ফ্যাক্টর। ওখানে আসলে যে পরিমাণ সময়টা আমাকে দিতে হবে, সেই সময়টা এখন যারা আছেন ওনারাও হয়তো কাজের ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করেন। তো আমি আসলে এই সময়টাই আমার নিজের কাজের প্রতি একটু বেশি মনোযোগ দিতে চাই আর কি, এই সময়টা। তো সেই কারণে আমি আসলে আসি নাই। তার মানে পরবর্তীতে আমরা পাবো, হয়তো যদি কখনো, 5-6 বছর পরে হলেও পাবো। মানে যদি কখনো আমার ইচ্ছে হয় তাহলে হয়তো আসবো। কিন্তু আমার ব্যাপারটা এরকম, আমাকে মানে নির্বাচন করতে হবে, নির্বাচিত হতে হবে, তারপর আমি কাজ করব অভিনয় শিল্পী সংঘের সাথে, তা না। আমি সবসময় যেই কমিটি থাক তাদের সাথে সবসময় আমি যে কোনো কাজে আমাকে ডাকলে আমি ওকে পাই বা পাবে। আমার সময় থাকলে আমি সময়টা দেওয়ার চেষ্টা করি অভিনয় শিল্পী সংঘকে। বর্ষণ ভাই, আপনি তো কাজ কম করেননি, প্রতিটা সেক্টরেই কাজ করেছেন, কিন্তু প্রতিটা শিল্পীরই একটা প্রাপ্তির জায়গা থাকে। সেই প্রাপ্তির জায়গাতে আপনি কতটুকু স্যাটিসফাইড? অ্যাকচুয়ালি প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবটা করার মতো সময় এখনো আমার আসেনি। মাত্র তো সবে শুরু। আরো কাজ করে যাই, কাজ করতে করতে কিছু মাইলস্টোন কাজ দ্বারা, কিছু কার্ড কাজ হোক, তারপর একটা সময় হিসেব করা যাবে আসলে কতটুকু পেয়েছি বা প্রাপ্তি যোগ হয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি এই যে আমি অভিনয় করতে পারছি, যেটা ছোটবেলায় আমি ইচ্ছে পোষণ করেছিলাম, সেই জায়গাটাই আমি পৌঁছতে পেরেছি, এটা একটা বড় প্রাপ্তি। কিন্তু কাজের খিদা তো আসলে সব সময় থাকে, নতুন নতুন কাজ করার, এটা হয়তো কখনো শেষ হবে না। সেই অপ্রাপ্তি মনে হয় শেষ দিন পর্যন্ত হয়তো বা থেকে যাবে। এখন নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ডিরেক্টর, নতুন নতুন জনরার সাথে কাজ করতে চাই। এই অপ্রাপ্তিটা আছে। যখনই নতুন কোনো ডিরেক্টর নতুন কোনো আইডিয়া নিয়ে আসে, তখনই মনে হয় এই কাজটা আমি খুব ভালো, মানে খুব মনোযোগ দিয়ে করব। পুরি শেষ হয়, আবার নতুন ডিরেক্টর নতুন আইডিয়া, এখন এটার মধ্যেই থাকতে ভালো লাগে। আসলে একটা কমন প্রশ্ন, কিন্তু তারপরেও জিজ্ঞেস করতে হয়, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমাদের দর্শকদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ সব সময়, কারণ আমাদের দেশে যত দুর্যোগ হোক, যত কিছুই হোক, যত ঝড়ঝঞ্ঝা যাই কিছু আসুক না কেন, দর্শক আমাদের কাজ দেখে, বাংলা কন্টেন্ট ওনারা দেখে, এবং দর্শক অনেক কনসিডারেবল, অনেক ত্রুটিপূর্ণ কাজও দর্শক দেখে, কনসিডার করে। এটা আমাদের কাছে দর্শকদের কাছে থেকে একটা বড় পাওয়া। বাংলাদেশের যারা মিডিয়াতে কাজ করে, এদের সবার কাছে একটা বড় পাওয়া। আমাদের দেশের দর্শক অনেক কনসিডারেবল। আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ, এবং সবসময় আশা করছি, আশা করি, করব, আপনারা যেভাবে আমাদের কাজ দেখেন সেভাবে সারা জীবন দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে একজন ইয়াং, এনার্জেটিক, সুদর্শন, বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ভাইকে নিয়ে আপনাদের সামনে বেশ কিছু গল্প করলাম। অনেক ব্যস্ততার মাঝখানে নিয়ে আমাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন। তার কাছ থেকে আমাদের সর্বশেষ চাওয়া 49 বাতাসের, তার যে সিনেমাটা 49 বাতাস, সেই সিনেমাটার একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। বর্ষণ ভাইয়ের জন্য অনেক শুভকামনা। আমরা দোয়া করি আপনার শরীর ভালো থাকুক, স্বাস্থ্য ভালো থাকুক, আরো ভালো ভালো কাজ আমাদের জন্য উপহার দেন। আর দর্শক, আমরা নেক্সট কোনো পর্বে আবার কোনো বিশেষ অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিদায় নেবার আগে 49 বাতাসের, অর্থাৎ তার অভিনীত সিনেমাটির একটি গান আমরা শুনতে শুনতে বিদায় নেব। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেব বলে, আমি সারা রাত শিশিরে ভিজেছি, আমি সারা রাত শিশিরে ভিজেছি। শিউলির মৌম ঘ্রাণে
অমৃত্যু আলিঙ্গনে ভোরের প্রথম আলোয় বেঁধে নেব তোমাকে, ভালোবাসি ওই চোখ, তোমার স্নিগ্ধ পরশ, আরো ভালোবাসবো বলে আমি দুহাত পেতেছি, আমি দুহাত পেতেছি।